বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, ইসলামী ও ভারত বিরোধী ভিডিও ছাড়ার অপরাধের কথা বলে গত বছরের 29 আগস্ট নিজ বাড়ি থেকে র‍্যাব পরিচয়ে রহমতুল্লাহ নামের এক যুবককে তুলে নিয়ে যায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরপর রহমতুল্লাহকে তুলে দেয়া হয় ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের কাছে। এমন একটি চাঞ্চল্যকর তথ্য আমার দেশ পত্রিকা প্রতিবেদন প্রকাশ করেছে। জানাবো, সঙ্গেই থাকুন। এরপর জানাবো, সচিবালয়ে আগুন, সন্দেহ তৈরি করা 5 প্রশ্নের উত্তর। সচিবালয় অগ্নিকাণ্ডের পর ষড়যন্ত্র তত্ত্ব আর পাল্টাপাল্টি দোষারোপের কারণে তদন্ত রিপোর্টে কি উঠে আসে সেটি নিয়ে বিশেষ আগ্রহ ছিল অনেকের। জানাবো, ফ্যাসিবাদী সরকার বিগত 15 বছরে $280 বিলিয়ন বাংলাদেশ থেকে পাচার করেছে বললেন মির্জা ফখরুল ইসলাম। এদিকে আশরাফের মৃত্যুবার্ষিকীতে আওয়ামী লীগকে নিয়ে বিস্ফোরক মন্তব্য সোহেল তাজের। আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুবার্ষিকী আজ। 2019 সালে 3 জানুয়ারি থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 67 বছর বয়সে মারা যান তিনি। তাকে নিয়ে সোহেল তাজ বিস্ফোরক মন্তব্য করেছে। এদিকে জান্তা এবং আরাকান আর্মির সংঘাত পরিকল্পিত উদ্দেশ্য প্রণোদিত। তাদের উদ্দেশ্য ছিল রোহিঙ্গাদের নির্মূল করা। রোহিঙ্গাদের শীর্ষ নেতা ডাক্তার মোহাম্মদ জুবায়ের বলেছেন, মিয়ানমারের জান্তা সরকার ও বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সংঘাত প্রকৃতপক্ষে পরিকল্পিত এবং ষড়যন্ত্রমূলক। এবং সর্বশেষ জানাবো, ইসরায়েলি বিমান হামলায় গাজার পুলিশ প্রধান সহ নিহত 68। গাজা জুড়ে বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। এতে আজ 68 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। হামলা চালানোয় হামাসের নিয়ন্ত্রিত পুলিশ প্রধানের মৃত্যু হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে, আপনি বিশ্বের কোন দেশ থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন কমেন্ট করে জানিয়ে দিন। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এই সংবাদটিতে একটি লাইক দিয়ে দিন। ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। এবারে বিস্তারিত। ভারত বিরোধী রহমতুল্লাহকে দিল্লির কাছে সমর্পণ করে র‍্যাব। ঢাকার ধামরায় গত বছরের 29 আগস্ট নিজ বাড়ি থেকে র‍্যাব পরিচয়ে রহমতুল্লাহ নামের এক যুবককে তুলে নিয়ে যায়। শুরু থেকেই আইন শৃঙ্খলা বাহিনী রহমতুল্লাহকে তুলে নিয়ে যাওয়ার বিষয়টি অস্বীকার করে। ভুক্তভোগী রহমতুল্লাহকে র‍্যাব সদর দপ্তর যেভাবে নির্যাতন করা হয়েছে তার ভয়াবহ বর্ণনা দিয়েছেন তিনি। গত বুধবার 16 মাস গুম ছিলেন রহমতুল্লাহ। এর মধ্যে র‍্যাব সদর দপ্তর 9 মাস এবং বাকি সময় তাকে ভারতে রাখা হয়েছে। ভারতের 2টি জেলখানায় 7 মাস জেল কেটেছেন রহমতুল্লাহ। তারা তাদের গায়ের যত শক্তি আছে তা দিয়ে পেটাতো রহমতুল্লাহকে। কান্নার শব্দ যেন বাইরে বের না হয়ে যায়, এজন্য যান্ত্রিক পাখা চালিয়ে দিত। যান্ত্রিক পাখার শব্দ হারিয়ে যেত কান্নার আওয়াজ। রহমতুল্লাহ নির্যাতনের বর্ণনা করতে গিয়ে 2023 সালের 29 আগস্ট মধ্যরাতে র‍্যাবের গাড়িতে তোলার পরই তাকে হাতকড়া ও মাথা থেকে শুরু করে গলা পর্যন্ত টুপি পরিয়ে দেওয়া হয়। এরপর পর্যায়ক্রমে তাকে ধাপে ধাপে র‍্যাবের গাড়িতে উঠিয়ে তারপর দিল্লির সন্ত্রাসী বাহিনীর কাছে তুলে দেওয়া হয়। ভারতীয় বাহিনীর কাছে তাকে তুলে দেওয়া হয়। এরপর টুপি খুলে জিন্সের কাপড় দিয়ে চোখ বেঁধে ফেলা হয়। এভাবেই 3 দিন রাখার পর তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে ভারত। রহমতুল্লাহ জানান, তাকে র‍্যাব হেডকোয়ার্টারে মোট 6 মাস রেখেছিল। এরপর সেখান থেকে 15 মিনিটের দূরত্বে আরেকটি জায়গায় নিয়ে যাওয়া হয়। 3 মাস রাখা হয় সেখানে। এই 9 মাসই তার চোখ বেঁধে এবং হাতে হাতকড়া পরিয়ে রেখেছিল তারা। এমনকি অজু ও নামাজের সময় হ্যান্ডকাপ খুলে দিত না, ঘুমানোর সময়ও হ্যান্ডকাপ খুলে দিত না, শুধু খাওয়ার সময় ডান হাতের হ্যান্ডকাপ খুলে দিত। তারা তার গায়ে যত শক্তি আছে তা দিয়ে পেটাতো। কান্নার যতই শব্দ হোক না কেন তারা পাখা চালিয়ে দিত যাতে করে তার কান্নার শব্দ বাইরে না যায়। ইসলামী ও ভারত বিরোধী ভিডিও করার অপরাধে তাকে এভাবে মারপিট করেছিল বলে অভিযোগ ধামরাইয়ের এই যুবকের। আমার দেশ পত্রিকায় এই প্রতিবেদনটি আজ ছেপেছে, আপনাদের জানালাম। সচিবালয়ে আগুন, সন্দেহ তৈরি করা 5 প্রশ্নের উত্তর।
মঙ্গলবার প্রধান উপদেষ্টার কাছে দেয়া প্রাথমিক প্রতিবেদনে বলা হয় সচিবালয়ের আগুনের কারণ বৈদ্যুতিক লুজ কানেকশন। ভবনটি ৬ তলার মাঝামাঝি সিঁড়ির কাছে এটি শুরু হয়। সচিবালয়ের ভেতর সিসি ক্যামেরার ফুটেজও ২৬শে ডিসেম্বর রাত ১:৩৬ মিনিটে একটি বৈদ্যুতিক স্পার্ক থেকে ধীরে ধীরে আগুনের সূত্রপাত হয়। সচিবালয়ের মতো এত গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনায় মধ্যরাতে আগুনের ঘটনা শুরু থেকেই নাশকতার সন্দেহ করা হয়। এই ঘটনার পেছনে বিভিন্ন প্রশ্ন ওঠে। আগুনের উৎস এবং কারণ অনুসন্ধানে স্বরাষ্ট্র সচিবকে প্রধান করে ৮ সদস্যের একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি গঠন করে সরকার। এর ভিতরে প্রথম যে প্রশ্ন সবার মনে ঘোরপাক খেয়েছিল সেই প্রশ্নটি হচ্ছে দুদিক থেকে কেন আগুন। সচিবালয়ে আগুন নিয়ে যে প্রশ্ন সবাই তুলেছে সেটি হলো ভবনের দুদিকে ভিন্ন ভিন্ন কক্ষে আগুন কেন। আগুন লাগার পর যে ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে সেখানে সচিবালয়ের সামনে থেকে ৭ নম্বর ভবনটির দক্ষিণ দিক দেখা যায়। সেখান থেকে ভবনের পূর্ব পশ্চিম পাশের ভিন্ন ভিন্ন কক্ষে আগুন জ্বলতে দেখা যায়। বুয়েটের কেমিক্যাল বিভাগের সহযোগী অধ্যাপক তদন্ত কমিটির অন্যতম সদস্য ড মোহাম্মদ ইয়াসির আরাফাত খান বলেন, আগুনের এই ছবি অনেক পরের দিকের রেকর্ড করা হয়েছে। তিনি বলেন, সাবোটাসকে সামনে রেখে এটা বলা হচ্ছিল যে বিভিন্ন জায়গা থেকে তো একসাথে ফায়ার হতে পারে না। শুরু থেকে আমরা এটা নিয়ে কাজ করেছিলাম। আমরা যখন আগুনের সূত্রপাত থেকে কিভাবে ছড়িয়ে পড়েছে এটা অনুসন্ধান করছিলাম, তখন আপনি যেগুলো কথা বলছেন শুরুতে কিন্তু সব জায়গায় আগুন ছিল না। এইটা আসলে আপনার আরও আধা ঘন্টা পরের সিনারিও। তখন পুরো করিডোর পুড়তেছে, কিছু কিছু রুমে আগুন ঢুকে পড়েছে। যে রুমে আগুন ঢুকেছে সে রুমের জানালা দিয়ে আপনি তা দেখতে পাচ্ছেন। এ বিষয়ে বুয়েটের তড়িৎ ইলেকট্রনিক্স প্রকৌশল বিভাগের অধ্যাপক এবং তদন্ত কমিটির সদস্য ইয়াসির আরাফাত এর কথা হলো, শুধু ওই ছবিটা দেখলে যে কারো মনে হবে এটা নাশকতা। সাদা পাউডার এবং নাশকতার প্রশ্ন। সচিবালয়ে আগুনের ঘটনায় সাদা পাউডার দিয়ে আগুন ধরানো হয়েছিল এই বিষয়টি সামনে এসেছে। এটা নিয়ে তারা তদন্ত করেছে। এরপর কুকুর সম্পর্কে কি তথ্য পাওয়া যায়? সচিবালয়ের ৭ নম্বর ভবনের যে ফ্লোরে আগুন লেগেছে ওই ফ্লোর ৬ তলা থেকে একটি কুকুরের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বন্দর সচিবালয়ের ৬ তলায় কিভাবে কুকুর গেল সেটি নিয়ে এখন একটি প্রশ্ন। তদন্ত কমিটির সদস্যরা ভিডিও ফুটেজ দেখে সে বিষয়ে খোঁজ নিয়েছেন। সিসি ক্যামেরার ফুটেজ থেকে দেখা যায় কুকুরটি হেঁটে এসে একটি চেয়ারে ঘুমিয়ে পড়েছে এবং অগ্নিকাণ্ডের এক পর্যায়ে সেটি জেগে ওঠে। এরপর আর বের হতে পারেনি, কিন্তু কিভাবে ঢুকেছে সেটা সিসি ক্যামেরার ফুটেজে নেই। কেমিকৌশল বিভাগের সদস্য ইয়াসির আরাফাত বলেছেন, আগুনের সূত্রপাত হয়েছে ৬ তলা ডান দিকে কর্নারের সিলিংয়ের উপরে পশ্চিম সাইডে। কুকুরটা ৬ তলার পূর্ব সাইডে ছিল। কুকুরটা ৭:১২ দেখা যায়। তার আগে আর কুকুরটিকে দেখা যায়নি। ফ্যাসিবাদী সরকার $২৮০ বিলিয়ন পাচার করেছে বললেন মির্জা ফখরুল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গত ১৫ বছরে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার এদেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। সব লুটপাট করে বিদেশে পাচার করে নিয়ে গেছে। প্রতি বছর $১৬ বিলিয়ন পাচার করেছে এবং ১৫ বছরে প্রায় $২৮০ বিলিয়ন পাচার করেছে তারা। শুক্রবার ৩ জানুয়ারি বেলা 11:30টার দিকে দিনাজপুর সরকারি কলেজের অর্থনীতি বিভাগের ৫০ বছর পূর্তি উপলক্ষে সুবন্ত জয়ন্তী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম এসব কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, আমরা গণতন্ত্রের কথা বলি কিন্তু গণতন্ত্রের চর্চা করি না। এদেশে গণতন্ত্রকে বারবার হত্যা করার চেষ্টা করা হয়েছে, কিন্তু গণতান্ত্রিক প্রতিষ্ঠান তৈরি করা হয়নি। তবে এখন নিজেদের মতো দেশ গড়ার সুযোগ এসেছে। ছাত্র জনতা সেই সুযোগ আমাদের করে দিয়েছে। আশরাফের মৃত্যুবার্ষিকীতে আওয়ামী লীগকে নিয়ে বিস্ফোরক মন্তব্য সোহেল তাজের। আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুবার্ষিকী আজ ২০১৯ সালে ৩ জানুয়ারি থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৬৭ বছর বয়সে মারা যান তিনি। রাজনীতিতে সততা স্বচ্ছতার উদাহরণ রেখে যান বাংলাদেশ আওয়ামী লীগের দুইবারের সফলেই সাধারণ সম্পাদক। সততাও যে অনেক শক্তিশালী সৈয়দ আশরাফ রাজনৈতিক জীবনে পর্যালোচনা করলে সেই সত্যি
প্রতিবাদ হয়। শেখ হাসিনা নেতৃত্বে 2009 সালে আওয়ামী লীগের দ্বিতীয় দফায় ক্ষমতা এলে মন্ত্রিপরিষদ সভা এলজিআরডি মন্ত্রণালয়ের মন্ত্রিত্ব দায়িত্ব পান তিনি। তার ষষ্ঠ মৃত্যুবার্ষিকী থেকে তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছে দেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের ছেলে সোহেল। বৃহস্পতিবার রাত 12টার দিকে সোহেল তার ফেসবুক পোস্টে আশরাফকে নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন। তিনি লিখেছেন, আজ আশরাফ ভাই এর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী। আমি ওনাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি এবং মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করছি ওনাকে যেন জান্নাতবাসী করেন। আশরাফ ভাই আমার আপন বড় ভাইয়ের থেকেও বেশি ছিলেন। তিনি ছিলেন আমার বন্ধু, আমার শুভাকাঙ্ক্ষী। আমরা ছিলাম একই চিন্তাধারার। 2016 সালে আওয়ামী লীগের সম্মেলনে আশরাফ ভাই বলেছিলেন, প্রিয় ভাই ও বোনেরা, আওয়ামী লীগের আমি সন্তান। আওয়ামী লীগের ঘরে আমার জন্ম। আওয়ামী লীগ যদি ব্যথা পায় আমিও বুকে ব্যথা পাই। আওয়ামী লীগের কোনো কর্মী যদি ব্যথা পায় আমারও অন্তরে ব্যথা লাগে। আওয়ামী লীগ তো আওয়ামী লীগই, এটা কোনো দল না, এটা আমার একটা অনুভূতি। আজ আমার এই উক্তিটা মনে পড়লে খুব খারাপ লাগে, কারণ আশরাফ ভাই এখানে যেই আওয়ামী লীগের কথা বলেছেন সেই আওয়ামী লীগকে এবং সেই আওয়ামী লীগের নিবেদিত কর্মী সমর্থকদের ধ্বংস করে ফেলা হয়েছে। আশরাফ ভাই যেই আওয়ামী লীগের কথা বলেছেন সেই আওয়ামী লীগ ছিল জনগণের অধিকার আদায়ের অগ্রদূত, আমাদের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী, 7.5 কোটি মানুষের একটি আদর্শ ও চেতনার ধারক বাহক। আর সেই সংগঠনকে ব্যবহার করে বিগত 15 বছরে গণতান্ত্রিক অধিকারকে ধ্বংস করেছে শেখ হাসিনা। আর তার খেসারত এখন দিচ্ছি আমরা সবাই।